বিএনপির একটি অনুষ্ঠানে আজকে মাহমুদুর রহমান গিয়েছিলেন। তিনি সেখানে বিএনপির বর্তমান প্রধান তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি আসলে গত 17 বছরে যা কিছু ঘটেছে বাংলাদেশে তিনি সেটা জানেননি বা দেখতে পারেননি বা তাকে জানতে দেওয়া হয়নি। বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে। ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি। বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতীয়তাবাদী দলের সেক্রেটারি জেনারেল আলমগীর ভাই এবং দলটির নেতা কর্মীরা এবং গণমাধ্যমে আমার সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো বক্তব্য দেব না, শুধু কয়েকটা নাম উচ্চারণ করে যাব। সম্ভবত আমি না করলে এই নামগুলো আর কেউ এখানে উচ্চারণ করবে না, তো সেই নামগুলো উচ্চারণ করে আমার বক্তব্য আমি শেষ করে দেব। প্রথমে যে নামটি আমি উচ্চারণ করতে চাই, তিনি আমাদের গাজী ভাই, মরহুম গাজী ভাই রুহুল আমিন গাজী। তাকে ভুয়া মামলায়, ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ম্যাডামের মতো, ম্যাডামকে যেমন চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টল ওয়াটার এখানে বসে আছেন তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই, এটাই বাস্তবতা। 2 নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে গাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন। তিনিও অসুস্থ, তার স্ত্রী মারা গেছেন, তিনি তার স্ত্রীর পাশে থাকতে পারেন নাই, কারণ জেল থেকে বেরোনোর পর তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল। আসাদ ভাইয়ের জন্য কোন এলিট সম্পাদক আওয়াজ তোলেন নাই, এটাই বাস্তবতা। বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল 16 বছর। আমি নাম বলবো শফিক রহমান ভাইয়ের। শফিক ভাই আমার পাশে আছেন, আমরা পাশাপাশি সেলে জেলে ছিলাম। 80 বছর বয়সে শফিক ভাইকে মাটিতে শুয়ে থাকতে হয়েছে, টয়লেটে যেতে পারতেন না, কারণ ওই টয়লেটে কমোড ছিল না বেশ কিছুদিন। আসলে মাহমুদুর রহমান যে কাজটি করেছেন সেটি হচ্ছে চোখে আঙুল দিয়ে বিএনপির যে নীরব থাকার যে রাজনীতি, সবাইকে খুশি রাখার একটা পদ্ধতি, অর্থাৎ ইন্ডিয়াকে, আমেরিকাকে এবং সমঝোতার মাধ্যমে রাজনীতি করা, জনগণকে বাদ দিয়ে রাজনীতি করার যে প্রবণতা, সেটিকেই তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এখানে ভালো দিকটি হচ্ছে আজকে তারেক রহমানের জায়গায় যদি শেখ হাসিনা থাকতো তাহলে মাহমুদুর রহমানকে হয়তো এই বয়সে আরেকবার জেলে যাওয়া লাগতো, কিংবা তাকে গুমের শিকার হতে হতো। মানে আজকের আওয়ামী লীগ যদি সামনের ইলেকশনে ক্ষমতায় যেত আর তারেক রহমানের জায়গায় যদি শেখ হাসিনা থাকতো তাহলে মাহমুদুর রহমানের উপরে তিনি চরম একটা প্রতিশোধ নিতেন। আমরা হয়তো এতটুকু আশা করতে পারি তারেক রহমান সেটি করবেন না, কিন্তু দলগত যে কর্মকাণ্ড তাদের বা দলগতভাবে তারা যেভাবে অবস্থান করছে সেটাকে আসলে আওয়ামী লীগেরই একটি রূপ হিসেবে আমরা দেখছি। মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের এমন একটি বক্তব্য ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ব্যাপক ভাইরাল হচ্ছে, এবং তার বক্তব্যের রীতিমতো মানুষ কি বলবো মাহমুদুর রহমানকে বাহবা দিচ্ছে। পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটতে যাচ্ছে। মাহমুদুর রহমান এমন কিছু কথা বললেন জনাব তারেক রহমানকে, পরবর্তী তারেক রহমানকেও তার বক্তব্যের আলোকে বক্তব্য দিতে হয়েছে, এবং অনেক গাদ্দারের কাপড় খুলে দিয়েছেন মাহমুদুর রহমান। সেই বিষয়গুলো বলবো, মিডিয়া কেন্দ্রিক বিএনপির ভুলগুলো তুলে ধরবো, বিএনপি কেন মিডিয়া কেন্দ্রিক বারবার শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে, উনি উঠতে পারেন নাই। তার যখন আমার পাশে আসলেন
ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে, দুপুরে খেতে আমরা একসাথে যেতাম করেছি। শফিক রহমানের জন্য কেউ আপনারা দাঁড়ান নাই, এটাই ছিল ফ্যাসিবাদের চরিত্র। আরেকজনের নাম বলি, আনন্দ সরোয়ার। তার অপরাধ ছিল তিনি আজকের প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই না, তার বোনকে ভুয়া মামলায়, ড্রাগের মামলায় একজন মহিলাকে, একজন গৃহবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে। সংবাদ মাধ্যমের বিবেক জাগ্রত হয় নাই। এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস। তো এই নামগুলো আমি বললাম এই জন্যে, আমি শিওর আমি না বললে আজকে বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবেন কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে। এই জন্যই আমি এই নামগুলো বললাম। আর আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করবো। 1 মিনিট। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না। তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন। এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোন অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে 15 মিনিট সময় দেন, তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস, 50 বছরের ইতিহাস আমি বর্ণনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। উদ্দেশ্য করে বললেন যে এই যে সম্পাদকরা রয়েছে গণমাধ্যমের, বিগত ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট হাসিনার সময় কেউ সঠিক দায়িত্ব পালন করেনি। কেউ সরকার পক্ষের বাইরে গিয়ে, অর্থাৎ যারা বিরোধী মতের বা যারা সরকারের সমালোচনা করেছে তাদের পক্ষে দাঁড়ায়নি। কিন্তু আজকে তারা তারেক রহমানকে পেয়ে, যখন হাসিনা দেশে নেই, সবাই তারেক রহমানের টেবিলের কাছে এসে হুমড়ি খেয়ে পড়েছেন, ক্ষমতার কাছাকাছি থাকতে চাইছেন। কিন্তু বিগত 15-16 বছরে এরা প্রত্যেকে শেখ হাসিনার দালালি করেছিল। তিনি উল্লেখ করেছেন আমাদের রুহুল আমিন গাজীর কথা। আমার চোখে যেটা পড়েছে, যারা বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন। এবং খুব সম্ভবত একজন বক্তাই এখানে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আগামী দিন, ফিউচারটা কেমন হবে। আমি দেশে অনেকদিন থাকতে পারিনি, কি কারণে সে প্রসঙ্গে গেলাম না, আপনাদের কম বেশি ধারণা আছে। তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল। দেশের মানুষের সাথে কি হয়েছে, এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে। ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে, সেটি আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার 60 লক্ষ নেতাকর্মী, এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হলো এই কথাগুলো যদি তারেক রহমান জানেনি, তাহলে তারেক রহমানের এবং তার দল বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এই কথাগুলো আসে না কেন? তারা কেন তাদের নেতা জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে কথা বলে না? তারা কেন ইন্ডিয়ার নাম নেয় না? কোথায় তাদের হাত পা বাঁধা? আগামী দিনের বাংলাদেশে তারা ক্ষমতায় গেলে এই হাত পার যে বন্ধন, এই বন্ধন কি তারা মুক্ত করতে পারবে? তারা নিজেদেরকে ছিন্ন করতে পারবে? সেটা কি এদেশের জনগণ আশা করে? এদেশের জনগণ আশা করে না। ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করার দরকার নেই, কিন্তু ইন্ডিয়া যাতে ভবিষ্যতে বাংলাদেশিদের উপরে প্রভাব বিস্তার করে
বাংলাদেশিদেরকে অত্যাচার না করতে পারে, এই গ্যারান্টিতে এদেশের মানুষ চায়। এই গ্যারান্টি যদি এদেশে মানুষ না পায় রাজনৈতিক দলদের কাছ থেকে, তাহলে তারা কেন এই রাজনৈতিক দলদের দিয়ে ক্ষমতা পরিচালনা করবে বা সরকারে পাঠাবে? এই সহজ বোধটাকে বিএনপির মধ্যে কাজ করে না?